নমস্কার। আজ আমি তোমাদের সঙ্গে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি খুবই রহস্যজনক বা রহস্যময়। মিশর এই নামটার সঙ্গেই একটা রহস্য বা রোমাঞ্চ যুক্ত থাকে, আর সেই মিশর নামের সঙ্গে যখন মমি কথাটি জুড়ে যায় তখন সেই রহস্য আরও ঘনীভূত হয়ে যায়। আর আমার আজকের আলোচ্য বিষয় হলো প্রাচীন মিশরীয় সভ্যতার সেই রহস্যময় মমি বা মমি তৈরির পদ্ধতি। তাহলে চলো আমি শুরু করছি। এই মমি শব্দটি এসেছে ফ্রেঞ্চ শব্দ মৌমি থেকে, MOMIE, মৌমি, সেখান থেকে এসেছে মমি শব্দটি। তবে এই শব্দটির মূল উৎস হলো পারসিক শব্দ মোম, যাকে ইংলিশে বলা হয় ওয়াক্স, এবং এই মোম বা ওয়াক্স থেকে এসেছে ল্যাটিন শব্দ এবং আরবি শব্দ মুমিয়া, এবং এই মুমিয়া থেকেই ধীরে ধীরে মমি শব্দটি প্রচলিত হয়েছে। অধিকাংশ গবেষকই দাবি করেন যে মমির উৎপত্তি স্থল হল প্রাচীন মিশরীয় সভ্যতা, কিন্তু বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গিয়েছে যে প্রাচীন মিশরীয় সভ্যতারও প্রায় 1000 বছর আগেও উত্তর চিলি এবং দক্ষিণ পেরুর চিনচেরাতেও মমি সংস্কৃতির যথেষ্ট প্রচলন ছিল, এবং সেই সময় ওই অঞ্চলের মানুষজন তারা মূলত বিভিন্ন সামুদ্রিক মাছ খেয়ে বেঁচে থাকত, এবং ব্রিটিশ মিউজিয়ামে তাদের বিভিন্ন ধ্বংসাবশেষ পাওয়া যায়। তবে মমির মূল উৎপত্তি স্থল হিসেবে প্রাচীন মিশরীয় সভ্যতাকেই ধরা হয়, কারণ মিশরীয়রাই প্রথম মমি তৈরির কিছু বিজ্ঞানসম্মত এবং সুনির্দিষ্ট পদ্ধতি আবিষ্কার করেছিলেন। এখন এক কথায় যদি বলতে হয় যে মমি কি বা মমি বলতে ঠিক কি বোঝায়, তাহলে আমরা বলতে পারি মমি হলো বিভিন্ন রকমের ওষুধ মাখানো, কাপড়ে জড়ানো, পাটের কাপড়ে জড়ানো এক নির্দিষ্ট মৃতদেহ, যাকে পিরামিডের মধ্যে সংরক্ষণ করে রাখা হয় এবং যাকে বিশেষ প্রযুক্তির মাধ্যমে প্রাকৃতিকভাবে ধ্বংস হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করা হয়। প্রাচীন মিশরের মানুষদের বিশ্বাস ছিল যে মৃত্যুতেই কিন্তু জীবন শেষ হয়ে যায় না, বরং তারা বিশ্বাস করত মৃত্যুর পরে এক অচেনা অজানা নতুন জীবন শুরু হয়, এক নতুন অধ্যায় শুরু হয়, এবং সেই বিশ্বাস থেকেই তারা মৃত্যুর পর মৃতদেহকে সংরক্ষণের উপায় হিসেবে মমি তৈরি করে তাকে পিরামিডের ভিতরে সংরক্ষণ করে রাখত। তবে এক্ষেত্রে বলে রাখি, এই মমি কিন্তু কেবল মিশরে ধনী এবং উচ্চবিত্তদেরই তৈরি করা হতো, সাধারণ মানুষ বা নিম্নবিত্তদের ক্ষেত্রে কোনো মমি তৈরি করা হতো না। আগেই বলেছি যে মিশরীয়রাই প্রথম মমি তৈরির কিছু বিজ্ঞানসম্মত এবং সুনির্দিষ্ট পদ্ধতি আবিষ্কার করেছে, যে কারণে মিশরকেই মমির মূল উৎপত্তি স্থল হিসেবে ধরে নেওয়া হয়। এবার আমি ধীরে ধীরে ধাপে ধাপে সেই পদ্ধতি বা প্রক্রিয়াটি নিয়ে আলোচনা করছি। যে মৃতদেহটির মমি তৈরি করা হবে, মমি তৈরির প্রথমে সেই নির্দিষ্ট মৃতদেহটিকে ইবু নামক এক বিশেষ ঘরে নিয়ে আসা হতো, এবং ইবু নামক এই বিশেষ ঘর বা কক্ষটিকে অনেকটাই বলা যেতে পারে একটা বিশুদ্ধকরণ স্থান, যেখানে প্রথমে মৃতদেহটিকে এনে ভালো করে ধুয়ে নেওয়া হতো। কি দিয়ে ধুয়ে নেওয়া হতো? মৃতদেহটিকে প্রথমেই তালের রস দিয়ে তৈরি এক বিশেষ সুগন্ধযুক্ত তাড়ি নামক মদ দিয়ে ধুয়ে নেওয়া হতো। তারপর নীল নদের পবিত্র জল দিয়ে মৃতদেহটিকে আরেকবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হতো। এরপর মৃতদেহটিকে ইবু নামক ওই বিশুদ্ধকরণ স্থান থেকে নিয়ে আসা হতো পার-নেফার কক্ষে। পার-নেফার হলো মূলত মমিকরণ কক্ষ, মানে মমি তৈরির যে মূল প্রক্রিয়া সেটি মূলত এখান থেকেই শুরু হতো। পার-নেফার মানে ওই মমিকরণ কক্ষে এনে মৃতদেহটিকে প্রথমে একটি টেবিলের উপর শুইয়ে দেওয়া হতো। তারপর মৃতদেহটির পেটের বাঁ দিকের একটি অংশ কেটে সেই কাটা অংশ দিয়ে পেটের ভেতরের বিভিন্ন পচনশীল অঙ্গ, যেমন যকৃৎ, ফুসফুস, পাকস্থলী, অন্ত্র ইত্যাদি বের করে আনা হতো। এবং এক্ষেত্রে বলে রাখি, তারা কিন্তু হৃৎপিণ্ডকে নিয়ে কিছুই করতো না, কারণ মিশরের মানুষ বিশ্বাস করত যে মানুষের এই
হার্ট বা হৃৎপিণ্ডই হচ্ছে তার সমস্ত আবেগ, অনুভূতি এবং প্রাণের মূল উৎস বা কেন্দ্র। তাই হৃৎপিণ্ডকে নিয়ে তারা কোনো কাটা ছেঁড়া বা কিছুই করতো না। এরপর পেটের বাঁদিকের অংশটি কেটে ভেতর থেকে যে বিভিন্ন পচনশীল অঙ্গগুলো বের করে আনা হলো সেগুলোকে সংরক্ষণের পালা। তাই সেগুলো বের করে এনে সেই পচনশীল অঙ্গগুলোতে এরপর রজন নামক এক বিশেষ ধরনের গাছের আঠালো রসের প্রলেপ ভালো করে মাখিয়ে তারপর অঙ্গগুলোকে ভালো করে পাটের কাপড় দিয়ে জড়িয়ে সেগুলোকে এক বিশেষ ধরনের জারে সংরক্ষণ করা হতো এবং ওই বিশেষ ধরনের জারটির নাম ছিল ক্যানোপিক জার। এই ক্যানোপিক জার ছিল মূলত 4 রকমের: ইনসেটি, হাপি, ডুয়ামেটেভ এবং কেবেহো সেনুয়েভ। এই 4 রকমের ক্যানোপিক জারে যথাক্রমে যকৃৎ, ফুসফুস, পাকস্থলী এবং অন্ত্রকে সংরক্ষণ করে রাখা হতো। এরপর পেটের ভেতর থেকে যে বিভিন্ন পচনশীল অঙ্গগুলো বের করে আনা হলো সেই জায়গাটি তো ফাঁকা হয়ে গেল। এবার সেই ফাঁকা জায়গাটি ভরাট করার পালা, কারণ সেই ফাঁকা জায়গাটি ভরাট না করলে মৃতদেহটিকে ঠিক জীবিত মানুষদের মতো দেখতে লাগবে না। তাই এরপর বাঁদিকের যে কাঁটা অংশ দিয়ে পচনশীল অঙ্গগুলো বের করে আনা হয়েছিল সেই কাঁটা অংশ দিয়েই প্রথমে ভেতরের ফাঁকা জায়গাগুলোকে তারি নামক ওই বিশেষ মদ দিয়ে ভালো করে পরিষ্কার করে নেওয়া হতো বা মুছে নেওয়া হতো। তারপর ভেতরের ফাঁকা অংশগুলোতে ধূপ এবং বিভিন্ন ধরনের পদার্থ ভরে ভালো করে পেটটি সেলাই করে দেওয়া হতো। এবং এক্ষেত্রে বলে রাখি, সেলাই করার ক্ষেত্রে যথেষ্ট সাবধানতা বা সতর্কতা অবলম্বন করতে হতো, কারণ এই সেলাই করতে গিয়ে যদি সামান্যতম হাওয়া বা বাতাস পেটের ভেতরে ঢুকে যেত তাহলে কিন্তু পুরো প্রক্রিয়াটি ব্যর্থ হতো, কারণ পুরো মৃতদেহটি সেক্ষেত্রে পচে যাওয়ার সম্ভাবনা থাকতো। তাই সেলাই করার কাজটি খুবই সচেতনতার সঙ্গে এবং যত্নের সঙ্গে করতে হতো। এরপর মৃতদেহটির নাকের ঠিক মাঝখানে একটি ছিদ্র করা হতো এবং সেই ছিদ্রটি দিয়েই লোহা জাতীয় একটা লম্বা হুকের মতো কোনো জিনিস দিয়ে কিংবা লোহা জাতীয় একটা লম্বা চামচের মতো কোনো জিনিস দিয়ে ভেতরের মস্তিষ্ককে টেনে বের করে আনা হতো। এবং এক্ষেত্রে বলে রাখি, তারা কিন্তু মস্তিষ্কটিকে বের করে এনে তাকে সংরক্ষণ করতো না, সেটি ফেলে দিত। কারণ প্রাচীন মিশরের মানুষ মনে করত মস্তিষ্ক একটি অপ্রয়োজনীয় জিনিস, তাই এটি সংরক্ষণের কোনো প্রয়োজন নেই। তাই মস্তিষ্ককে বের করে আনার পর সেটিকে তারা সরাসরি ফেলে দিত। এরপর পুরো মৃতদেহটিতে ভালো করে ন্যাট্রন পাউডার মাখিয়ে দেওয়া হতো। এই ন্যাট্রন পাউডার হচ্ছে এক ধরনের নুন মানে লবণ অর্থাৎ সল্ট, যার মূল কাজ ছিল চামড়ার আসল রং যতটা সম্ভব পরিবর্তন না করেও মৃতদেহটি থেকে সমস্ত জলীয় পদার্থ শুষে নেওয়া। এবং এই কাজটি করতে সময় লাগতো ন্যাট্রন পাউডারের প্রায় 35 থেকে 40 দিন। তাই মৃতদেহটিকে ভালো করে ন্যাট্রন পাউডার মাখিয়ে প্রায় 40 দিন মতন রেখে দেওয়া হতো। এরপর 40 দিন পর ওই নির্দিষ্ট মৃতদেহটিকে নিয়ে আনা হতো ওয়াবেট নামক আরেক বিশেষ ঘরে, এবং এই ঘরে এনে পেটের ভেতরে যে ধূপ এবং বিভিন্ন পদার্থ আগে ভরে পেটটি সেলাই করে দেওয়া হয়েছিল সেই সেলাই করে দেওয়া অংশটি আবার কেটে পেটের ভেতর থেকে সেই সমস্ত ধূপ ও বিভিন্ন পদার্থ বের করে আনা হতো এবং বের করে পেটের ভেতরে সেই ফাঁকা অংশে এবার ন্যাট্রন পাউডার, রজনে সিক্ত মানে রজনে ভেজা পাটের প্রচুর কাপড় এবং অন্যান্য বিভিন্ন পদার্থ ভরে দেওয়া হতো এবং তারপর আবার যত্ন সহকারে সাবধানতার সাথে পেটটি সেলাই করে দিয়ে তার উপর ভালো করে রজনের প্রলেপ দিয়ে দেওয়া হতো। এরপর পুরো মৃতদেহটিকে লিনেনের একদম পাতলা কাপড়ের ব্যান্ডেজ দিয়ে ভালো করে ব্যান্ডেজ করে দেওয়া হতো এবং এই ব্যান্ডেজ প্রক্রিয়া সম্পন্ন হতে সময় লাগতো প্রায় 2 সপ্তাহ। এই ব্যান্ডেজ প্রক্রিয়াটি শুরু হতো মাথা থেকে গলা হয়ে, তারপর শরীরের বিভিন্ন অংশে, হাত পা বিভিন্ন অংশে ব্যান্ডেজ করে দেওয়া হতো এবং এই ব্যান্ডেজটি একাধিক স্তরে করা হতো এবং প্রত্যেকটি স্তরের ব্যান্ডেজকে জোড়া লাগানোর জন্য ব্যবহার করা হতো রজন। এই পুরো ব্যান্ডেজ প্রক্রিয়া চলাকালীন এক বিশেষ মন্ত্র পাঠ করা হতো এবং পুরো দেহটিকে ব্যান্ডেজ করা হয়ে গেলে
তারপর মৃতদেহটির দুটি পা এবং দুটি হাত একসঙ্গে বেঁধে দেওয়া হতো। দুটি হাত একসঙ্গে বেঁধে দিয়ে দুই হাতের মাঝখানে বুক অফ ডেথ থেকে নেওয়া প্যাপিরাসে লেখা এক বিশেষ মন্ত্র আটকে দেওয়া হতো। এরপর ওই মৃতদেহটির শরীরের বিভিন্ন অংশে শক্ত খাঁচা আটকানো হতো। মাথায় পরানো হতো মুখোশ এবং এই মুখোশের মুখটি সেই মৃত ব্যক্তির মুখের সঙ্গে মিল রেখে তৈরি করা হতো, কিংবা প্রাচীন মিশরের কোনো দেবতার মুখের সঙ্গে মিল রেখেও অনেক সময় এই মুখোশ তৈরি করা হতো। মিশরের মানুষ বিশ্বাস করত এই মৃতদেহকে যে শক্ত খাঁচা পরানো হলো, সেই শক্ত খাঁচার পোশাকই মৃতদেহের আত্মাকে এরপর তার উপযুক্ত এবং সঠিক দেহ খুঁজে নিতে সাহায্য করবে। এবং সবশেষে খাঁচা সমেত পুরো মমিটিকে এক কফিনের ভেতরে ভরা হতো এবং কফিনের ভেতরে ভরার সময় সেই মৃত ব্যক্তির ব্যবহৃত বিভিন্ন মূল্যবান জিনিস, তার প্রিয় খাবার, তার প্রিয় বিভিন্ন জিনিস সেই কফিনের মধ্যে ভরে দেওয়া হতো। কারণ আগেই বলেছি, মিশরীয়রা বিশ্বাস করত যে মৃত্যুতেই জীবনের শেষ নয়, বরং মৃত্যুর পরেও এক নতুন অচেনা অজানা জীবনের শুরু হয়। সেই বিশ্বাস থেকেই তারা ওই কফিনের মধ্যে মৃত ব্যক্তির ব্যবহৃত এবং তার পছন্দের বিভিন্ন খাবার এবং বিভিন্ন জিনিস ভরে দিত। তারপর পুরো কফিনটিকে পিরামিডের ভেতরে সংরক্ষণ করা হতো এবং এখানেই শেষ হতো পুরো মমিকরণ প্রক্রিয়া। তো এই ছিল মমি তৈরির যে বিভিন্ন ধাপ বা প্রক্রিয়া রয়েছে সেই সম্পর্কে আমার এক অতি সংক্ষিপ্ত আলোচনা। আশা করি তোমরা সকলে অনেক কিছু জানতে পেরেছো, বুঝতে পেরেছো কিভাবে মমি তৈরি হতো। আশা করি তোমাদের সকলের ভালো লেগেছে। আজকের মতো এটুকুই। তোমাদের যদি কারোর কোনো ডাউটস থাকে বা কোয়েশ্চেন থাকে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। নেক্সট দিন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিক নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।